আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পন্দন স্বপ্নের কলেজ ভর্তি প্রোগ্রামের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম, কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের লাইভটি কেটে গিয়েছে। যারা শেয়ার দিয়েছিলে আবারও শেয়ার দিয়ে দাও আমাদের ক্লাসটি। আমাদের আজকে লেকচার ওয়ানে আমরা ফিজিক্সের দুটি চ্যাপ্টার নিয়ে কাজ করতে চাই, এবং কে কে আমার সাথে যুক্ত হয়েছো, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? সবাই একটু জানিয়ে দাও তো আমাকে। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও এবং ভিডিওটা যদি স্পষ্ট দেখতে পাও, আমাকে একটু জানিয়ে দাও। দেখি কে কে কোত্থেকে ক্লাস করছো। শেয়ার করে দাও আমার ক্লাসটি, তোমাদের বন্ধুদের সাথে আমার ক্লাসটি শেয়ার করে দাও। আজকের ক্লাসে আমরা প্রথম দুটি চ্যাপ্টার নিয়ে কাজ করতে চাই। প্রথম লাইভে অনেকেই যুক্ত হয়েছিলে। আজ এখন কে কে যুক্ত হয়েছো আমাকে একটু জানো তো। হ্যাঁ, কে কে যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও। কে কে যুক্ত হয়েছো, কার কোন কলেজে যুক্ত হওয়ার, ভর্তি হওয়ার প্রবল তীব্র ইচ্ছে, জানিয়ে দাও তো আমাকে একটু। কে কে যুক্ত হয়েছো এবং কে কোন কলেজে ভর্তি হতে চাও? স্বপ্ন কোথায়? ও আচ্ছা, আজকে যারা ক্লাস করছো অবশ্যই স্বপ্ন তো হলি ক্রস নটর ডেম, সাথে কিছু কিছু কিঞ্চিত সেন্ট জোসেফও আছে মনে হয়। হ্যাঁ, কে 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 কোত্থেকে ক্লাস করছো আমাকে জানাও। আজকে শুরু হলো বিসমিল্লাহ বলে আমাদের লেকচার ওয়ান ফিজিক্সের। তোমাদের গ্রুপের মধ্যে শিডিউল দেয়া আছে, পুরো সপ্তাহব্যাপী আমাদের ক্লাস চলবে ইনশাল্লাহ। ঈদের আগে আমরা সাইকেল ওয়ান কমপ্লিট করব, ঈদের পর সাইকেল টু, এরকম করে মোটামুটি 5টা সাইকেলে আমরা আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করব। এবং তোমাদের আমাদের সাথে যারা আছো তারা সবাই কলেজ ভর্তিতে পুরো সাপোর্ট পাবে, অনলাইনে একদম ফ্রি, কোনো কিছু প্রয়োজন নাই, শুধু আমাদের সাথে যুক্ত থাকো। হ্যাঁ, কে কে ক্লাস করছো, কোত্থেকে ক্লাস করছো, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। হ্যাঁ, আমাদের আমাদের একাডেমির স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো সেও জানিয়ে দাও আমাকে। আমাদের একাডেমির স্টুডেন্ট যদি থেকে থাকো সেও জানিয়ে দাও। আজকে আমরা কোন কোন চ্যাপ্টার করছি আশা করি জানো তোমরা। আজকে আমরা চ্যাপ্টার 1-2 করব। যারা কোনো কারণে কোনো গ্রুপে যুক্ত হতে পারোনি, যারা কোনো কারণে কোনো গ্রুপে যুক্ত হতে পারোনি বা অফলাইনে কোথাও কলেজ ভর্তি শুরু করতে পারোনি, তাদের জন্য একটি বিরাট সুযোগ। চলো তাহলে কথা না বাড়াই, আমরা বিসমিল্লাহ বলে আমাদের ক্লাস শুরু করতে চাই। হ্যাঁ, আমরা অনেকেই কমেন্ট দেখছি, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছো। হ্যাঁ, একজন বলছে স্যার আমি চাঁদপুর থেকে যুক্ত হয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আর কে কোত্থেকে যুক্ত হয়েছো জানাও দেখি আমাকে। আচ্ছা দেখি, যা বলতে চাই তোমাদের, আমাদের মোটামুটি 5টা ক্লাস নিয়ে আমরা এই চ্যাপ্টারটা মানে তোমাদের কলেজ ভর্তি প্রোগ্রামে ফিজিক্সের 5টা ক্লাস নিব আমরা। আজকে লেকচার 1-এর মধ্যে আমরা মূলত ভৌত রাশি এবং পরিমাপ শেষ করব। ক্লাস 2 এর মধ্যে কাজ এবং কাজ ক্ষমতা শক্তি এবং বল, এই দুটি চ্যাপ্টার কভার করব। ক্লাস 3-তে আমরা অবস্থা ও চাপ মানে চ্যাপ্টার 5, 6, 7 কমপ্লিট করব। এবং ক্লাস 4-এ আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, আধুনিক পদার্থবিজ্ঞান, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারগুলো কভার করব। লাস্ট ক্লাসে, এটা সবচেয়ে বড় ক্লাস হবে, এই ক্লাসটিতে আমরা স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ, বিদ্যুতের চুম্বক ক্রিয়া, এই চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করব। তাহলে আর আর দেরি কেন, সময় নষ্ট না করে, যেহেতু অলরেডি লাইভ শুরু করতে আমরা দেরি করেছি, তাহলে সময় নষ্ট না করে চলো আমরা এগিয়ে যাই। আজকের প্রথম ক্লাসে আমরা ক্লাস 1-এ আমরা ভৌত রাশি এবং পরিমাপ এই চ্যাপ্টারটি করব। প্রথমে যেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই, ভৌত রাশি ও পরিমাপ থেকে পড়ার খুব স্পেসিফিক কয়টা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে মাত্রা। তাহলে আমরা এখানে মাত্রা সমীকরণ তোমাদেরকে কিছু দিয়েছি মাত্রা। হ্যাঁ, আমরা এই স্লাইডটা শেয়ার করে নিব তোমাদের সাথে। আশা করি তোমরা বেশিরভাগই মাত্রা জানো কোনটাকে কি বলে। হ্যাঁ, স্পেসিফিকলি যদি আমরা দু একটা মাত্রা তোমাদেরকে একটু ধরিয়ে দেই, যেমন বলের ঘাত, নিউটন সেকেন্ড, তোমরা জানো নিউটন সেকেন্ড যেই কথা, ভরবেগ একই কথা, বলের ঘাত যেই কথা, ভরবেগের পরিবর্তন বা ভরবেগ একই কথা। তাহলে এই ভরবেগ মানে হচ্ছে mlt ইনভার্স 1, ভরবেগ মানে হচ্ছে mlt ইনভার্স 1, এটা অবশ্যই জানো। সুপ্ত তাপ যদি একটু মনে করিয়ে দেই তোমাদেরকে, সুপ্ত তাপ কিউ ইকুয়াল টু কি বলতো, মনে আছে? LF। তাহলে এখান থেকে আমরা LF যদি চিন্তা করি তাহলে Q/m। তোমরা অবশ্যই জানো কিউ এর মাত্রা কি বলতো, LF এর মাত্রা যদি জানতে চাই, কিউ এর মাত্রা কি জানো তোমরা? কিউ হচ্ছে শক্তি, শক্তির মাত্রা ml² T ইনভার্স 2। একই রকম ভাবে তাহলে শক্তির মাত্রা যদি ml² T ইনভার্স 2 হয়, আর m এর মাত্রা যদি m হয়, mm কি কাটা থাকলো কত বলেন তো, L² T ইনভার্স 2। এরকম করে সবগুলো মাত্রা তোমার জানতে হবে। আশা করছি স্পেশাল কিছু মাত্রা রয়েছে, যেমন
অনেকে জিজ্ঞেস করে গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপার জন্য আমরা লাইট ইয়ার ইউজ করি। লাইট ইয়ার যেহেতু একটা দূরত্বের মাত্রা অবশ্যই কি হবে, এল হবে। একই রকম ভাবে তেজস্ক্রিয়তার মাত্রা যদি কেউ জিজ্ঞেস করে, তেজস্ক্রিয়তার মাত্রা কি হবে, তেজস্ক্রিয়তা হচ্ছে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড, ঠিক আছে। তেজস্ক্রিয়তা মানে প্রত্যেক সেকেন্ডে কতটুকু মৌল, কতগুলো মৌল ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটা থাকবে। সেহেতু এখানে আমরা T−1 দিয়ে লিখেছি। তাহলে এখানে বাকি স্পেশাল কিছু মাত্রা রয়েছে, মাত্রার তো শেষ নেই আসলে। তুমি যতগুলো রাশি শিখেছো প্রত্যেকটা রাশিরই মাত্রা রয়েছে, কিন্তু এখানে স্পেসিফিক কয়েকটা মাত্রা আমরা শেয়ার করেছি। তোমাদের এই স্লাইডটা ক্লাস শেষ হলেই তোমাদের গ্রুপে পোস্ট হয়ে যাবে, তখন আসলে দেখে বুঝতে পারবে যে তোমার কি কি মাত্রা সম্পর্কে তোমার আইডিয়া নেওয়ার দরকার হয়েছিল। একই রকম ভাবে কিছু ডিভাইস রয়েছে, সেই ডিভাইসগুলো সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে। অনেক সময় অবজেক্টিভে অথবা সাবজেক্টিভে এক কথায় প্রকাশের মধ্যে বিভিন্ন ডিভাইস সম্পর্কে আইডিয়া চায়, মানে কোনটা কি যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় সেগুলো জানতে চায়, ঠিক আছে। যেমন অল্টিমিটার উচ্চতা নির্ণয় করার যন্ত্র, অ্যানোমিটার বাতাসের বেগ নির্ণয়কারী যন্ত্র, ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয়কারী যন্ত্র। এখানে বেশ কিছু ডিভাইস দেওয়া আছে। এগুলো আমি যতটুকু বলবো তার থেকে তোমার বেশি শিখতে হবে, মানে তুমি একটু একবার রিভিশন দিয়ে দিবে গুরুত্বপূর্ণ কিছু ডিভাইস সম্পর্কে। কিছু ডিভাইস তুমি জানো যেগুলো নিয়ে আমি এখানে আসলে ওইভাবে লিখি নাই, যেমন মনে করলে স্পিডোমিটার দিয়ে স্পিড পরিমাপ করে, ভ্যালাটোমিটার দিয়ে বেগ পরিমাপ করে, অ্যাক্সিলারোমিটার দিয়ে অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ হিসাব করে। এগুলো আমি এখানে আর বলি নাই, এগুলি মোটামুটি তোমরা জানতেই পারবে, যেগুলি তোমাদের জানা উচিত কিন্তু তোমাদের বইয়ে ওইভাবে ডিরেক্টলি নাই, টার্মের নাম লেখা আছে ইনডিরেক্টলি, সেই ডিভাইসগুলোর নামও আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা আশা করি এগুলো শিখে নিবে। চলো আমরা অঙ্কের দিকে যাই। প্রথম যে অঙ্কটা নিয়ে কাজ করতে চাই, আশা করছি তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, আশা করছি তুমি ভিডিওটি দেখতে পাচ্ছ। প্রথমে আমরা অঙ্ক নিয়ে কাজ করতে চাই, যে অঙ্কটা নিয়ে কাজ করতে চাই দেখে ফেলো। দেখতে পাচ্ছ প্রথমে এটা নটরডেমে 2021 সালে এই প্রশ্নটা এসেছে। 2021 সালে এই প্রশ্নটা এসেছে, নটরডেম কলেজ 2021 সালে এই প্রশ্নটা এসেছে। আমাকে জিজ্ঞেস করে হয়েছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর 19 মিলিমিটারের সমান, 20 ঘর 19 মিলিমিটারের সমান। তাইলে একটু মনে রাখতে হবে ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের তো সবচেয়ে সহজ সূত্র S/N। তাহলে হোয়াট ইজ এস? এস হচ্ছে কি বলতো, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তোমরা জানো যেহেতু 20 ঘর 19 মিলিমিটার, তাহলে বুঝতেই পারছো ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এস এর মান যদি 1 হয় আর ঘর হচ্ছে 20টা, তাহলে 20 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসে বলেন তো? 0.05 মিলিমিটার। একটু খেয়াল রাখতে হবে, কোনো কারণে যদি এখানে মিলিমিটার না বলে সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে এটাকে আরো 10 দিয়ে ভাগ দিব, বলে 0.005 সেন্টিমিটার। কোনো কারণে যদি মিটার চাই তাহলে এটাকে আরো 100 দিয়ে ভাগ দিতে হবে, 0.00005 মিটার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি বলেন তো, ভার্নিয়ার ধ্রুবক খুব সহজেই বের করতে পারি। কে কে এটা জানো আমাকে একটু জানাও তো, কে কে জানো এটা আমাকে জানিয়ে দাও তো। চলো এগিয়ে যাই। পরবর্তীতে যে প্রশ্নটা আছে এখানে আমাদের, তোমাদের জন্য পরবর্তীতে যে প্রশ্নটা আমাদের এখানে আছে, মাত্রা বিবেচনায় দেখাও যে পাশের সমীকরণটি সঠিক। তাহলে এই সমীকরণটা মাত্রা বিবেচনায় যে সঠিক, এটা তুমি কিভাবে বুঝতে পারবে আমাকে বলে ফেলো তো। মাত্রা সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণটা যে সঠিক তোমরা কিভাবে বুঝতে পারবে? তাহলে এই সমীকরণ বুঝতে হলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে, আমরা এফএস এর যদি মাত্রা বের করি, তাইলে ডাইমেনশন অফ এফএস যদি চিন্তা করি, এফ এর মাত্রা কি বলেন তো? এল টি ইনভার্স 2। আর এস এর মাত্রা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে কি বলতো? এল। তাহলে দুইটা গুণ করলে কি হবে বলে ফেলো আমাকে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মাত্রা। লেফট হ্যান্ড সাইডে কে কে আছে বলে ফেলো, লেফট হ্যান্ড সাইডে কে কে আছে? থ্যাংক ইউ। এটা লেফট হ্যান্ড সাইডের মাত্রা। রাইট হ্যান্ড সাইডে কে কে আছে বলে ফেলো তো আমাকে। রাইট হ্যান্ড সাইডে আছে হাফ এম বি স্কোয়ার। হাফের তো কোনো মাত্রা হয় না, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে শুধু এম বি স্কোয়ারকে নিয়ে চিন্তা করব। এম ভি স্কোয়ারের মাত্রা কি হবে? এম এর মাত্রা হচ্ছে এম, ভি এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2। একই রকম ভাবে যদি এম ইউ স্কোয়ার চিন্তা করি, তাহলে এম ইউ স্কোয়ারের মাত্রা কি? একই রকম ভাবে এম এর মাত্রা কত বলতো? এম ইউ এর মাত্রা কত? এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে একটু খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডের প্রত্যেক অংশের মাত্রা সমান। লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডের প্রত্যেক অংশের মাত্রা কি বলেন তো? সমান। তাইলে সেই ক্ষেত্রেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি বলতো, সমীকরণটা সঠিক আছে। তাহলে যেই সমীকরণের লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডের প্রত্যেক অংশের মাত্রা সমান হবে, যদি এমন হতো যে একটা অংশের মাত্রা মিলেছে কিন্তু আরেকটা অংশের মাত্রা মিলে নাই, তাহলে কিন্তু সমীকরণটা ঠিক থাকতো না। শর্ত হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটি অংশের মাত্রা যদি সমান হয় তখন আমরা বুঝে নিব এই সমীকরণটি সঠিক। একই রকম ভাবে একটু খেয়াল করে দেখো, আমার কাছে এই একটা সমীকরণ আছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই
সমীকরণের একটা ইকুয়েশন দেওয়া আছে, এই রাশিগুলোর একটা ইকুয়েশন দেওয়া আছে, প্রত্যেকটা রাশির একটা করে মাত্রা দেওয়া আছে, প্রত্যেকটা রাশির একটা করে মাত্রা দেওয়া আছে। একটু যদি কারেকশন করে দেই, এখানে টি হবে, আচ্ছা, তবে এন এবং এম এর মানটা কত? তাহলে আমরা তোমাদেরকে স্পষ্ট শিখিয়েছি যে একটা রাশির লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা যদি সমান হয়, একটা রাশির লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডের মাত্রা যদি সমান হয়, তখন এই রাশিটা ঠিক আছে। এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইডে কে কে আছে? এ আছে, এবং রাইট হ্যান্ড সাইডে কে কে আছে? বি আর সি আছে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইডের মাত্রা এবং রাইট হ্যান্ড সাইডে যারা আছে বি টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার এম, এদের মাত্রা সব সময় সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যদি এ থাকে, তাহলে এর মাত্রা কত বলেছে আমাকে? আমাকে বলা হয়েছে এর মাত্রা হচ্ছে কত বলেন তো? এলটি। আর রাইট হ্যান্ড সাইডে কে আছে? রাইট হ্যান্ড সাইডে আছে বি। বি এর মাত্রা কত? এল স্কোয়ার টি ইনভার্স 1। এর পাওয়ার আছে আবার কত বলেন তো? এর পাওয়ার আছে এন। একই রকম ভাবে সি এর মাত্রা কত আছে বলেন তো? এল টি স্কোয়ার। এর পাওয়ার আছে কত আবার বলেন তো? এর পাওয়ার আছে আবার এম। তাহলে এই পুরোটার ডাইমেনশন অবশ্যই কি হইতে হবে? রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন সমান হতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এল টি আছে, রাইট হ্যান্ড সাইডে কে আছে একটু খেয়াল করি। সব যদি একসাথে করে দেই, তাহলে এল এর পাওয়ারটা কত? এখানে 2i এন, আর এইখানে এল এর পাওয়ারটা এম, তাহলে প্লাস হচ্ছে এম। একই রকম ভাবে টি এর পাওয়ার যদি এখানে চিন্তা করি মাইনাস এন, আবার টি এর পাওয়ার হচ্ছে 2m, তাহলে সেই ক্ষেত্রে প্লাস 2i এম। আমরা যদি একটু গুছিয়ে লিখি, তাহলে কি দাঁড়ালো? এল টি ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইডে আছে এল টু দি পাওয়ার এম প্লাস 2i এন, টি টু দি পাওয়ার 2m মাইনাস কত? এন। তাহলে আমরা স্পষ্ট বলেছি তোমাদেরকে লেফট হ্যান্ড সাইডের মাত্রা রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমান হতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের এল এর পাওয়ার 1, কিছু নাই মানে এখানে 1 আছে, তার মানে রাইট হ্যান্ড সাইডের এটার যোগফল 1 হবে। একই রকম ভাবে এখানে টি এর পাওয়ার কিছু নাই, তার মানে এইটা কি হবে বলেন তো? 1 হবে। তার মানে আমরা কি লিখতে পারি বলতো? m প্লাস 2n ইকুয়াল টু 1। একই রকম ভাবে 2m প্লাস 2m মাইনাস n ইকুয়াল টু 1। তাহলে এখন খুব সহজেই এই দুইটা ইকুয়েশন সলভ করা যাবে। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি সলভ করতে পারি আমরা, তাহলেই কি হয়ে যাবে বলেন তো? তাহলেই দুইটার মাত্রা পাওয়া যাবে। এটা যদি 2 দিয়ে গুণ দেই, তাহলে 4m মাইনাস কত বলেন তো? 2n ইকুয়াল টু 2। তাহলে এটা 1 নাম্বার। এটা যদি 2 নাম্বার সমীকরণ ধরো, 1 আর 2 যোগ করে দাও, তাহলে কত হইলো বলেন তো? 5m। 5m ইকুয়াল টু কত? 3। তার মানে m এর মান হচ্ছে 5/3। তাহলে এই m এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে কি এর মান পেয়ে যাবো বলতো? n এর মান পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে আমরা যদি কি করি বলতো? এই n এর মানটা m এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু কত? 5/3 এই সমীকরণে বসিয়ে দিলাম। -1 ইকুয়াল টু কত বলতো? n। তাহলে এখানে n এর সমীকরণ এটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে জানিয়ে দাও আমাকে। কে কে বুঝেছো ওকে স্যার লিখে কমেন্ট করো তো। কে কে বুঝেছো ওকে স্যার লিখে কমেন্ট করো। আলহামদুলিল্লাহ, অনেকেই বলছো। ঠিক আছে, তার মানে এইভাবে আমরা কি করতে পারি বলতো? যে কোনো ইকুয়েশন দেওয়া থাকুক, সেই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে সমান দেখিয়ে যে কোনো মাত্রার ভ্যালু কি করা যাবে বলেন তো? বের করা যাবে। একই রকম ভাবে আমরা যদি বলি তোমাদেরকে অনিশ্চয়তা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা হচ্ছে কোন একটা পরিমাপের ত্রুটি। যে কোনো পরিমাপ করবা, পৃথিবীতে এমন কোনো পরিমাপ নাই যেখানে ত্রুটি নাই। দুনিয়ার সব পরিমাপের মধ্যে ত্রুটি আছে। তাহলে দুনিয়ার যদি সব পরিমাপের ত্রুটি থাকে, তাহলে এইখানে আমাদের যে কোনো পরিমাপের মোটামুটি তোমাদের বই অনুযায়ী ত্রুটিগুলোকে আমরা এই 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কি? যান্ত্রিক ত্রুটি। পরিমাপে যে যন্ত্র থাকবে, সেই যন্ত্রের যে ত্রুটি থাকবে সেটা যান্ত্রিক ত্রুটি হবে। তারপর হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি। কোন একটা পরিমাপের মধ্যে যারা পর্যবেক্ষণ করবে, সেই তাদের পর্যবেক্ষকের মধ্যে অথবা পর্যবেক্ষণের মধ্যে যে প্রবলেমগুলো থাকবে, সেই প্রবলেমগুলো নিয়ে যে ত্রুটি হবে, সেটার নাম পর্যবেক্ষণমূলক ত্রুটি। যদি ত্রুটি একই টাইপের ত্রুটি না হয়, ত্রুটিগুলি বারবার কি হয় বলতো? এলোমেলো হয়, সেটার নাম হবে কি বলেন তো? এলোমেলো ত্রুটি।
একই ত্রুটি যদি বারবার কি হয় রিপিট হয় তখন তার নাম হয়ে যাবে পুনরাবৃত্তিক ত্রুটি। তাহলে এইভাবে আমাদের ত্রুটির মানগুলি কি হতে পারে বলতো, চেঞ্জ হতে পারে। যন্ত্রের মধ্যে ত্রুটি যে থাকবে সেটাই যান্ত্রিক ত্রুটি। সাধারণত যান্ত্রিক ত্রুটি দুই ধরনের, তোমরা জানো, একটা হচ্ছে শূন্য ত্রুটি আর একটা হচ্ছে পিছট ত্রুটি। শূন্য ত্রুটি জিনিসটা কি, কোন একটা ত্রুটি যদি কি হয় বলতো, কোন একটা ত্রুটি যদি কি হয় পরিমাপের মধ্যে কোনো একটা ত্রুটি যদি না মিলে, ত্রুটি যদি কি হয় বলতো শূন্যের সাথে দুইটা তো যন্ত্র থাকবে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, একটা স্ক্রু গজ, আরেকটা হচ্ছে মেইন স্কেল। তাহলে দুইটার জিরো লাইন যদি পরস্পরের সাথে গ্রাউন্ডিং অবস্থায় মানে কি সাম্যাবস্থায় বা ভূমি অবস্থায় যদি না মিলে, তখন আমরা বুঝবো যন্ত্রের মধ্যে কিছু ত্রুটি আছে। এই যে ত্রুটিগুলো দেখতে পাচ্ছ সেটার নামই হচ্ছে কি বলতো যান্ত্রিক ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটি অনেক ধরনের হতে পারে। এক ধরনের যান্ত্রিক ত্রুটি আমরা বলেছিলাম এখানে দুই ধরনের ত্রুটি, একটা হচ্ছে কি শূন্য ত্রুটি আর একটা হচ্ছে পিছট ত্রুটি। শূন্য ত্রুটিটাকে যদি কি হয় বলতো, শূন্য দাগ না মিলে সেটা শূন্য ত্রুটি। আর যদি স্ক্রু ক্ষয় হয়ে যায় অনেকদিন ইউজ করার পরে, যদি কোনো কারণে মনে করো তুমি স্ক্রু ক্ষয় হয়ে গেছে, সেই স্ক্রু ক্ষয় হয়ে গেলে যে ত্রুটি সেটার নাম হচ্ছে কি বলতো পিছট ত্রুটি। আচ্ছা, যেটা বলছিলাম আমরা তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। আমরা যদি একটু বড় করে দেই তোমাদের জন্য, আর একটু বড়, দুইটা জিনিস হতে পারে, একটু খেয়াল করো। যদি কি হয় ভার্নিয়ার স্কেলের দুই ধরনের ত্রুটি হবে, একটা ধনাত্মক ত্রুটি আর একটা ঋণাত্মক ত্রুটি। দেখো আমরা যখন কি করব বলতো, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এটা হচ্ছে স্ক্রু গেজ। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে কি হয় বলতো, ধনাত্মক ত্রুটি হইতে হইলে ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকবে বা নিচে থাকবে। যদি ডান দিকে থাকে অথবা নিচে থাকে, স্ক্রু গজের জন্য থাকবে নিচে, আর স্লাইড ক্যালিপার্সের জন্য থাকবে কি বলতো ডান দিকে। তাহলে ডান দিকে বা যদি নিচে থাকে তখন যে ত্রুটিগুলো হবে সেটার নাম হবে ধনাত্মক ত্রুটি। আর যদি বাম দিকে থাকে বা উপরে থাকে তখন যে ত্রুটিটা হবে সেই ত্রুটিটার নাম হবে ঋণাত্মক ত্রুটি। তাইলে এটা একটু মনে রাখবা, স্লাইড ক্যালিপার্সের জন্য ভার্নিয়ার স্কেলের জিরো দাগ মূল স্কেলের জিরো দাগ থেকে ডানে থাকবে বা নিচে থাকবে, ডানে থাকবে বা নিচে থাকবে, ডানে থাকবে বা নিচে থাকবে, তখন তার নাম হবে ধনাত্মক ত্রুটি। আর যদি বামে থাকে বা উপরে থাকে তখন তার নাম হয়ে যাবে ঋণাত্মক ত্রুটি। তাহলে এই ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটিকে আমরা কি করতে পারি বলতো, এভাবে সংজ্ঞায়িত করতে পারি। তোমরা জানো এই ত্রুটিগুলোকে আমরা কি করতে পারি, ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজেই এগুলো থেকে মুক্ত হয়ে যেতে পারি। আর যদি স্ক্রুর মধ্যে বারবার ইউজ করার পরে স্ক্রুর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, স্ক্রুর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে মানে ক্ষয় হয়ে যায়, তখন যন্ত্রের মধ্যে যে ত্রুটি থাকবে সেটার নাম ব্যাকলেস এরর বা পিছট ত্রুটি। তোমরা জানো যে কোনো ত্রুটিকে আমরা প্রকাশ করতে হবে। কোন একটা পরিমাপের মধ্যে ত্রুটি আছে, সেই ত্রুটিকে প্রকাশ করতে হবে। সেই প্রকাশের কয়েকটা টেকনিক আছে। এক নাম্বার টেকনিকের নাম হচ্ছে কি বলতো চূড়ান্ত ত্রুটি। যে কোনো পরিমাপ তুমি যখন প্রকাশ করবা, তুমি যখন একটা ম্যাচের বক্স, ফায়ার বক্স কিনে আনো, তখন ওইখানে লেখা থাকবে দেখবা যে কি বলতো 100 প্লাস মাইনাস 2 টাকা ঠিক। পরিমাপে ত্রুটি হবেই, এটাতে কোনো প্রবলেম নাই, ত্রুটি হইলে কোনো প্রবলেম নাই, কিন্তু ত্রুটি যদি বারবার রিপিট হয় তাতে কিন্তু অনেক বেশি প্রবলেম। পরিমাপের মধ্যে ত্রুটি হোক, ত্রুটি হলে কোনো প্রবলেম নাই, কিন্তু ত্রুটি যদি কি হয় রিপিট হয় তখন কিন্তু প্রবলেম আছে। তাহলে এই ত্রুটি রিপিট হইলে তখন অনেক প্রবলেম আছে, সেজন্য বা রূপ যদি ত্রুটি না বলা থাকে তাইলে একটু প্রবলেম হবে। তাহলে যে কোনো পরিমাপের ত্রুটিগুলিকে আমরা মোটামুটি 3 ভাবে প্রকাশ করতে পারি। নাম্বার 1, এই যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ এটা একটা প্রকৃত দৈর্ঘ্য। আমরা যদি কি করতে পারি বলতো, পরিমাপের ক্ষেত্রে একটু চিন্তা করি তোমাদের জন্য, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে পরিমাপকৃত পাঠ। তোমাদের বই অনুযায়ী ইন্টারমিডিয়েটে উঠলে এটার আবার একটা সুন্দর নাম আছে, এটার একটা সুন্দর নাম আছে যে এই যে পরিমাপটা দেখতে পাচ্ছ তুমি, এই যে পরিমাপটা দেখতে পাচ্ছ, এই যে পরিমাপটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি বলতো প্রথম যেই ভ্যালুটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছিল কি বলতো পরিমাপকৃত পাঠ। প্লাস মাইনাস যুক্ত যে টার্মটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি। প্লাস মাইনাস যুক্ত যে টার্মটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি। এই চূড়ান্ত ত্রুটিকে আমরা যদি কি করি বলতো প্রকৃত পাঠ বা পরিমাপকৃত পাঠ দিয়ে ভাগ দিই, তখন তার নাম হয়ে যাবে আপেক্ষিক ত্রুটি। আর এই আপেক্ষিক ত্রুটিকে যদি শতকরায় প্রকাশ করি তখন তার নাম হয়ে যায় শতকরা ত্রুটি। এটা তো তোমরা মোটামুটি সবাই জানো। যেটা জানো না সেটা হচ্ছে কখনো যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, একটু বোঝার চেষ্টা করো। যেমন মনে করলে একটা বস্তুর, একটা গোলকের, আমি যদি একটা গোলকের কথা চিন্তা করি, কোন একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, কোন একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর হচ্ছে 10 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার। কোন একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 10 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার। তাইলে একটু চিন্তা করে দেখো, প্রথম যেই ভ্যালুটা আছে সেটা হচ্ছে পরিমাপকৃত পাঠ, এটা হচ্ছে ত্রুটি। তাহলে এইখানে ভ্যালু দুই ধরনের হবে। এক হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, যেখানে কি হয় বলতো 10 প্লাস 2 হবে, আর আরেকটা ভ্যালু হবে কি বলতো মিনিমাম ভ্যালু, যেটা কি হয় বলতো 10 মাইনাস 2 হবে। অর্থাৎ 10 প্লাস যদি 2 হয় তাহলে 12 সেন্টিমিটার, আর 10 মাইনাস যদি 2 হয় তাহলে 8 সেন্টিমিটার।
এখানে মনে রাখতে হবে কখনো যদি তোমাকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু দিয়ে থাকি তাহলে তুমি ওইখান থেকে ত্রুটি এবং পরিমাপকৃত পার্ট দুইটাই বের করতে পারবা। কিভাবে? কখনো যদি ত্রুটি বের করতে চাও তুমি, তখন তুমি কি করবে? তখন তুমি এই ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু যে আছে সেটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিবে। যেমন একটু চিন্তা করে দেখো, এই 12 আর 8 বিয়োগ করলে আমরা কত পাই বলতো? 4। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তখন কত হয়ে যাবে বলতো? 2। তাহলে এটাই হচ্ছে ত্রুটি। আর যদি পরিমাপকৃত পার্ট পাও, পরিমাপকৃত পার্ট চাও, তাহলে সেই ক্ষেত্রে আর এর ভ্যালু যদি বের করতে চাও তখন সেই ক্ষেত্রে কি হবে? ম্যাক্স আর মিন যোগ করে 2 দিয়ে ভাগ দাও। যেমন 8 আর 12 যোগ করলাম, কত হইলো বলতো? 20। তাহলে এই 20কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসলো? 10 সেন্টিমিটার। এটাই কিন্তু আসলে গোলকের ব্যাসার্ধ। তাহলে ম্যাক্স মিন দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রকৃত পার্ট এবং কি বলতো ত্রুটির মান কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবে। এছাড়াও যদি কোনো একটা পরিমাপ দেওয়া থাকে, দেখো এখানে একটা চমৎকার কনসেপ্ট বা একটা চমৎকার অঙ্ক দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কোন দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি এল হয়, কোন একটা দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি এল হয়, পর্যায়কাল যদি 3 হয়, তাহলে এখানে কার কার ত্রুটি দেওয়া আছে দেখো তো। এখানে কার্যকরী দৈর্ঘ্যের ত্রুটি দেওয়া আছে, পর্যায়কালের ত্রুটি দেওয়া আছে, দোলকটির অভিকর্ষ ত্বরণের ত্রুটি কত। এখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, কখনো যদি দেখো, এটা একটা স্পেশাল সূত্র, তোমরা 9, 10-এ পড়ো নাই, কিন্তু অ্যাডমিশনের জন্য এই সূত্রটা জানতে হবে। সেটা কি? কোন একটা পরিমাপে তুমি দেখলা যে পরিমাপের মধ্যে যেই ভ্যালুগুলি তুমি ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারো সেই ভ্যালুগুলির ত্রুটি চায় নাই। মানে আমি বলতে যাচ্ছি, তুমি কি করলা? দৈর্ঘ্য পরিমাপ করতে পারলা, তুমি টাইম পরিমাপ করতে পারলা, কিন্তু দৈর্ঘ্য টাইমের ত্রুটি চায় নাই, তোমার অভিকর্ষ ত্বরণের ত্রুটি চেয়েছে। তোমরা জানো অভিকর্ষ ত্বরণের যে সমীকরণটা সেটা হচ্ছে 2π√L/g। তাহলে এখানে কি হয়েছে বলতো? এখানে টি দেওয়া আছে, এল দেওয়া আছে বা ত্রুটি দেওয়া আছে, এখন জি এর ত্রুটি চেয়েছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, টি আর এল যদি ত্রুটিগ্রস্ত হয় তাহলে জি তো অবশ্যই কি হবে না? ত্রুটিহীন হবে না। তাহলে আমার প্রথম যেই কাজটা হবে সেই কাজটা হচ্ছে, আমার জি এর ত্রুটি বের করার জন্য ফার্স্টে আমরা জি কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে জি কে যদি এখানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে চাই তাহলে সূত্র হবে 4π² L/t²। তাহলে এখানে নিয়মটা কি আমি একটু বলি তোমাদেরকে। এটা একটা ইন্টারমিডিয়েটের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, যদি এমন হয় ওয়াই একটা রাশি যেটা এ, বি এবং সি এর উপর নির্ভর করে, যেখানে এর পাওয়ার হচ্ছে এক্স, বি এর পাওয়ার ওয়াই, সি এর পাওয়ার জেড, তাহলে ওয়াই এর যদি ত্রুটি বের করতে চাই আমি, ঠিক আছে, তাহলে এই ওয়াই এর ত্রুটিটাকে আমরা এইভাবে লিখি, ডেল ওয়াই বাই ওয়াই। ওয়াই এর ত্রুটি যদি বের করতে চাই, এটা আপেক্ষিক ত্রুটি। তাহলে এই ওয়াই এর ত্রুটি বের করতে চাইলে এখানে যদি একটা ধ্রুবকও থাকে, মনে করো কে, তাহলে ওয়াই কার কার উপর ডিপেন্ড করে? এর উপর ডিপেন্ড করে, বি এর উপর ডিপেন্ড করে, সি এর উপর ডিপেন্ড করে। তাহলে যেহেতু এ বি সি এর ত্রুটি দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে ওয়াই ও ত্রুটিগ্রস্ত। তাহলে ওয়াই এর ত্রুটির ক্যালকুলেশনটা কি? ওয়াই এর ত্রুটির ক্যালকুলেশন হচ্ছে ডেল ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু কি হবে? কে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক হলে ধ্রুবক বাদ, কারণ ধ্রুবকের কোনো ত্রুটি নাই। তাইলে ফার্স্টে কি করব? এর ত্রুটি নিব। তাহলে এর ত্রুটিটা কেমনে বের করব? নিয়ম হচ্ছে, পাওয়ারটা সামনে চলে আসবে মডুলাস হয়ে, পাওয়ার সামনে চলে আসবে মডুলাস হয়ে। আর কি হয় বলতো? এ টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এক্স সামনে চলে আসছে, এর ত্রুটি প্লাস বি এর পাওয়ার কত? ওয়াই। তাহলে নিয়ম হচ্ছে ওয়াইটা মোড হয়ে সামনে চলে আসবে, বি এর ত্রুটি। একই রকম ভাবে সি এর ক্ষেত্রে কি হবে? সি এর পাওয়ারটা তো মাইনাস জেড, সিটা সামনে চলে আসবে বা জেডটা সামনে চলে আসবে মডুলাস হয়ে ডেল সি বাই সি। তার মানে আমি যদি ওয়াই এর ত্রুটি বের করতে চাই তাহলে এই সমীকরণের মধ্যে যদি ভ্যালু বসাই তাহলেই আমি কার ত্রুটি পেয়ে যাব বলতো? ওয়াই এর ত্রুটি পেয়ে যাব। যেমন এই সমীকরণটার মধ্যে একটু খেয়াল করে দেখো, তাহলে আমি যদি এখান থেকে জি এর ত্রুটি বের করতে চাই তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? আসবে, এরকম অঙ্ক আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। জি এর ত্রুটি বের করতে চাইলে তাহলে জি এর ত্রুটির সূত্র কি হবে? ডেল জি বাই জি ইকুয়াল টু 4π² ধ্রুবক, এর কোনো ত্রুটি নাই বাদ, এল এর ত্রুটি আছে, তাহলে এল এর পাওয়ার 1, তাহলে 1 সামনে আসলে ডেল এল বাই এল প্লাস টি এরও ত্রুটি আছে, টি এর পাওয়ার কি হয় বলতো? উপর উঠলে -2 হবে, কিন্তু শর্ত হচ্ছে টি -2 হইলেও যখন সামনে আসবে তখন মডুলাস হয়, অর্থাৎ 2 - 2 হয়ে যাবে, মডুলাস যেহেতু দিয়েছি, তাহলে ডেল টি বাই কত? টি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো? জি এর পরিমাপের ত্রুটি। অর্থাৎ ইকুয়েশন যদি আমরা এখানে দেখাই তোমাদেরকে, যে এখানে কার কার ত্রুটি দেওয়া আছে দেখো তো, এল এর ত্রুটি দেওয়া আছে 1% আর টি এর ত্রুটি দেওয়া আছে 2%। তাহলে প্রথম অভিকর্ষ ত্বরণের সমীকরণ লাগবে এল এবং টি দিয়ে। তাহলে জি এর সূত্রটা কত? 4π² L/t²।
তাহলে আমি যদি জি এর ত্রুটি চাই তাহলে ডেল জি বাই কত বলো তো, জি ইকুয়াল টু কত হবে 4π² এর কোনো ত্রুটি নাই, এল এর ত্রুটি আছে, তাহলে কি আসবে ডেল এল বাই কত এল প্লাস এই যে টি সামনে চলে আসবে, মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, তাহলে 2 ডেল টি বাই কত টি। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এল এর ভ্যালুটা হচ্ছে কত পার্সেন্ট বলো তো 1%, মানে এল এর ত্রুটি 1% আর টি এর ত্রুটি 2%, তাহলে টোটাল ত্রুটি হবে কত বলেন তো 5%। তার মানে যেখানে জি এর ত্রুটি কত পার্সেন্ট বলো তো 5%, হোয়ারএস এল এর ত্রুটি এবং টি এর ত্রুটি কত 1% এবং 2%। সেম সমীকরণটার মধ্যে যদি আমি তোমার কাছে চাইতাম যে এখানে আমার টি এর ত্রুটি কত, এরকম যদি প্রশ্ন আসতো যে আমার টি এর ত্রুটি কত, তখন আমরা কি করতাম, ইকুয়েশনটা টাইমের ইকুয়েশনটা কি হবে, টাইম পিরিয়ডের ইকুয়েশন 2π√L/g। তাহলে একটু চিন্তা করে বলো টি এর ত্রুটি যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি হবে, ডেল টি বাই টি, টি এর ত্রুটি সমান কি হবে 2π এর কোনো ত্রুটি নাই কারণ ধ্রুবকের কোনো ত্রুটি হয় না, তাহলে ধ্রুবক যদি বাদ হয় তাহলে কি হয় বলতো এল এর পাওয়ার কত হাফ, তাহলে হাফটা সামনে আসলো ডেল এল বাই এল, জি এর পাওয়ার কত হাফ, মাইনাস হাফ যদিও প্লাস হাফ হয়ে যাবে, হাফ ইন্টু ডেল জি বাই কত জি। তার মানে টি এর ত্রুটি সমান কত হবে হাফ ইন্টু এল এর ত্রুটি, টি এর ত্রুটি সমান কি হয় বলতো হাফ ইন্টু জি এর ত্রুটি। কথা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো কে কে ক্লাস করছো অনলাইনে, কে কে আছো আমাকে একটু জানাও তো, কে কে ক্লাসে উপস্থিত হয়েছো, কে কে বুঝতে পারছো কিনা। দেখো তো একটা নতুন টপিক শিখালাম, 9-10 এইসব এই টপিকটা শিখো নাই, কিন্তু এইখানে ইন্টারের যে অ্যাডমিশন কোর্স হবে সেই অ্যাডমিশন কোর্সের জন্য এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। চলো এগিয়ে যাই আমরা। দেখো নেক্সটলি কি টপিক রয়েছে আমাদের কাছে, 1 মিলি সেকেন্ড ন্যানোসেকেন্ড অপেক্ষা কত বড়। নটর ডেম কলেজে 2020 সালে এই প্রশ্নটা এসেছে, 1 মিলি সেকেন্ড ন্যানোসেকেন্ড অপেক্ষা কত বড়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করব, এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য আমার প্রথম কাজই হচ্ছে, প্রথমে কার কথা বলেছে মিলির কথা, তাহলে উপরে মিলি লিখে দিব, তারপরে কার কথা বলছে ন্যানোর কথা, তাহলে নিচে ন্যানো লিখে দিব। তাহলে মিলি মানে কত বলতো 10⁻³ আর ন্যানো মানে কত বলতো 10⁻৯। তাহলে এই 10⁻³ আর 10⁻৯ প্লাস 9 হয়ে যাবে, তাহলে কত আসবে বলেন তো 10⁶ চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে 1 মিলি সমান কত বলতো 10⁶ গুণন 1 ন্যানো। তার মানে আশা করি বুঝতে পারছো, 1 মিলি ন্যানোর কত গুণ বলে ফেলো তো এখন, 10⁶ গুণ। আন্ডারস্ট্যান্ড বলে ফেলো তো আমাকে, বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, কে কে বুঝতে পেরেছো আমাকে কমেন্টে জানিয়ে দাও। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন নটর ডেমে 2020 এসেছে, তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমাদের কাছেও প্রশ্নটা আসতে পারে। চলো এগিয়ে যাই। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে, পিচ দেয়া আছে, একটু কারেকশন আছে, পিচ হবে 0.5 মিলিমিটার, ঠিক আছে 50 লিখে দিলাম, ইংলিশে হলে ভালো হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্ন সাধারণত ইংলিশেই হবে। শূন্য দাগ বৃত্তাকার স্কেলের 5তম দাগের সাথে মিলে গেছে, তাহলে বৃত্তাকার স্কেলের কয়তম দাগের সাথে মিলে গেছে, 5তম দাগের সাথে মিলে গেছে। তাহলে যখন 5তম দাগের কথা বলবে আমাকে, যখন 5তম দাগের কথা বলবে তখন ডান পাশেই বুঝাবে আর কি, ঠিক আছে। ডান পাশে 5তম দাগে বা উপরে 5তম দাগে বা নিচে 5তম দাগে, এখানে ধনাত্মক ঋণাত্মক কিছু বলে নাই, উপরের নিচে কিছু বলে নাই, বলেছে তাহলে কিছু না বললে আমরা ধনাত্মক ত্রুটিটাকেই বুঝে নিব। তাহলে ত্রুটিটার ক্ষেত্রে কি হয় বলতো, তাহলে এটাকে বলতেছি আমরা মেকানিক্যাল ইরর, ME দিয়ে লিখতে পারি মেকানিক্যাল ইরর। তাহলে মেকানিক্যাল ইরর বা যান্ত্রিক ত্রুটি, অথবা কোনো কোনো বইয়ের মধ্যে ZE দিয়ে লিখেছে জিরো ইরর, অথবা তোমরা এত কিছু বাদ দিয়ে ডিরেক্ট E দিয়ে লিখতে পারো। তাহলে ই এর কনসেপ্টটা হচ্ছে ত্রুটি তো 5তম দাগ মিলছে মানে ত্রুটি 5। তাহলে এই 5 এর সাথে নিয়মটা হচ্ছে কি বলতো, ত্রুটিকে মিলিমিটার বা সেন্টিমিটারে প্রকাশ করতে হয়। তাহলে কখনো যদি ত্রুটিকে আমরা মিলিমিটার বা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে সেটাকে আমরা কি করব, LC অথবা VC দিয়ে গুণ করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু এটা একটা কি বলতো স্লাইড ক্যালিপার্স না, এটা একটা স্ক্রু গজ, সেহেতু ত্রুটি বের করার সময় এখানে আমরা LC দিয়ে গুণ করব। তাহলে সেই ক্ষেত্রে 5 কে আমরা যদি LC দিয়ে গুণ করতে চাই সেটা কত হয় বলতো, LC সমান P/N। P এর মান দেওয়া আছে 0.5 আর L এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে কত 50, তাহলে কত হবে বাচ্চারা 0.01। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই আমরা তাহলে 0.05 মিলিমিটার। এটাই হচ্ছে আমাদের ইরর। আশা করছি বুঝতে পেরেছো, এটাই আমাদের ইরর। এটার এখান থেকে আমরা কি করতে পারবো, চাইলেই ইররের মানটা বের করে নিয়ে আসতে পারবো।
কথা ক্লিয়ার? তাহলে কখনো যদি ইরর চায়, সেই ইররটা যদি সংখ্যায় দেয়া থাকে, আমরা ক্যালকুলেশন করার জন্য তো অবশ্যই ইররকে সংখ্যায় বসাবো না। সেই ক্ষেত্রে আমরা কি করবো বলতো, যদি ভার্নিয়ার ক্যালিপার্স হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা ভিসি দিয়ে গুণ করব, আর যদি স্ক্রু গেজ হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি করব, এলসি দিয়ে গুণ করব। আশা করি বুঝতে পেরেছো। আমার কি বলছে, একটি বৃত্তাকার স্কেলের তারের প্রস্থচ্ছেদ মাপতে গিয়ে একটি স্ক্রু গজ 4 বার পূর্ণ ঘূর্ণন দিয়েছে। এই 4 বার পূর্ণ ঘূর্ণন দিয়েছে, বৃত্তাকার স্কেল বরাবর 20 ঘর এগিয়ে গেছে। 4 বার পূর্ণ ঘূর্ণন দিয়েছে এবং বৃত্তাকার স্কেল বরাবর কয় ঘর এগিয়ে গিয়েছে, 20 ঘর এগিয়ে গিয়েছে। যন্ত্রের পিচ হচ্ছে 1 মিলিমিটার, লঘিষ্ঠ গণন এলসির মান দেওয়া আছে এত। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? তাহলে তোমরা জানো যে কোনো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যদি ব্যাস দিয়ে আমরা লিখি 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে ব্যাস কিভাবে বের করব, ব্যাসের সূত্র কি বলেন তো? তাহলে ব্যাসের সূত্র যদি ডি হয়, ডি ইকুয়াল টু সূত্র কি বলেন তো স্ক্রু গজের ক্ষেত্রে, এল প্লাস সি গুণন এলসি। তাহলে 4 বার ঘুরে গেছে, তাহলে আমার আগে দেখতে হবে এখানে মূল স্কেলের পিচটা কত, কারণ আমরা কি জানি এলসি ইকুয়াল টু কত, পি বাই এন। পি মানে পিচ মানে একবার সম্পূর্ণ ঘুরে গেলে কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে পিচ। তাহলে সেই ক্ষেত্রে পি ইকুয়াল টু কি হবে, এলসি গুণন এন। এলসির মান দেওয়া আছে 0.01 আর এন এর মান দেওয়া আছে কত, আচ্ছা পিচ তো দেওয়া আছে, সরি আমার পিচ যদি দেওয়া থাকে তাহলে এগুলো আর কিছু লাগবে না, যেহেতু পিচ দেওয়া আছে। তাহলে 1 মিলিমিটার, তার মানে 4 বার ঘুরলে এটা হবে 4 মিলিমিটার। তাহলে এল এর মান হচ্ছে কি বলতো, যেহেতু পিচ দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে 4 বার যদি ঘুরে তাহলে কত মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, 4 মিলিমিটার। তাহলে এল এর ভ্যালু হবে 4 মিলিমিটার। সি এর মানটা কত, সি এর মান বলছে 20 ঘর এগিয়ে গেছে, তাহলে 20 ঘর যদি এগিয়ে যায় তাহলে সি এর মান 20 আর এল সি এর মান দেওয়া আছে 0.01, তাহলে কত আসবে 4.2 মিলিমিটার। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কত হবে বাচ্চারা বলেন তো আমাকে, পাই এর মান 3.1416 আর ডি এর ভ্যালু হবে 4.2 স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও, কে কে বুঝো নাই সেও জানিয়ে দাও। কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও, কে কে বুঝতে পারো নাই সেও জানিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারবো। হ্যাঁ, মান বসিয়ে দিবা, যত হবে তত ইনশাল্লাহ। তাহলে মোটামুটি আমাদের ফার্স্ট অধ্যায়ের মোটামুটি এই কয়টা জিনিস পড়লে মোটামুটি তুমি একটা চমৎকার আইডিয়া পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় যদি গতি নিয়ে একটু কাজ করতে চাই, প্রথমেই চিন্তা করে দেখো, সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষায় 2020 সালে এই প্রশ্নটা এসেছে। এক ব্যক্তি বৃত্তাকার 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠে 3.25 পাক ঘুরছে, দূরত্ব এবং সরণের পার্থক্য কত? তাহলে আমার কাছে যদি একটা বৃত্ত থাকে, এই যদি একটা বৃত্তাকার পথ থাকে, আমি তোমাদেরকে স্পষ্ট শিখিয়েছি এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। আমাকে বলছে এই বৃত্তপথে 3.25 বার ঘুরছে, তাহলে এ বিন্দু থেকে যদি চিন্তা করি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার এতে আসলে 1 পাক, এ থেকে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ আবার এতে আসলে 2 পাক, এ থেকে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ আবার যদি এতে আসে তাহলে হবে 3 পাক। তাহলে এই 3 পাক যখন ঘুরে আবার এতে আসবে তখন কত হবে, তখন কনসেপ্টটা কি হবে বা কত হবে? সেই ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে 3 বার ঘুরে আসলে তার দূরত্ব যদি চিন্তা করি, ডিস্টেন্স হচ্ছে একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি 3.25 ঘুরে তাহলে 3.25 ইন্টু 2 পাই আর, তার মানে 3.25 গুণন কত, 2 পাই ইন্টু কত বলতো 7। তাহলে এতবার ঘুরবে। আর যদি সরণের কথা জিজ্ঞেস করি আমরা তোমাদেরকে, সরণ যদি এস হয়ে থাকে, এস হচ্ছে কি 3 বার ঘুরে তো এতেই আসবে, তারপরে 3.25 মিন কি, এই পুরো বৃত্তটাকে আমরা 4 ভাগ করে সে কি করে বলতো 2 ভাগ ঘুরবে, সরি 1 ভাগ ঘুরবে, কারণ 0.25 তো। তাহলে এই যে এইখানে এসে, তার মানে এ থেকে সে এখন বি তে আছে, তাহলে এ থেকে বি এর সরণটা কি সরাসরি দূরত্ব, তাহলে তার সরণটা মূলত এবি। এই এবিটা কি বলতো রুট ওভার, এটা যেহেতু 7 এটা যেহেতু 7, তাহলে আলটিমেটলি এটা একটা অতিভুজ। তাহলে অতিভুজ কত বলতো 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, তার মানে কত বলতো 7√2। তাহলে দূরত্ব এটা পেলাম, সরণ এটা পেলাম, দুইটা যদি বিয়োগ করে দেই তাহলে ডি মাইনাস এস যত হবে তত। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে মনে রাখতে হবে বৃত্তাকার পথে যদি একবার ঘুরে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, কিন্তু সরণের ক্ষেত্রে কয়বার ঘুরলো সেটা ফ্যাক্টর না, ইনিশিয়াল পয়েন্ট কোথায় আছে, ফাইনাল পয়েন্ট কোথায় আছে সেটা ফ্যাক্টর। আন্ডারস্ট্যান্ড? আশা করছি বুঝেছো। এর পরবর্তী যে কনসেপ্টটা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদেরকে, একটু খেয়াল করে দেখো। সীমান্ত নটরডেম থেকে মালিবাগ গিয়েছে 4 মিটার পার সেকেন্ড, আর 2 মিটার পার সেকেন্ড বেগে মালিবাগ থেকে নটরডেম কলেজে ফিরে এসেছে। তাহলে আমাকে প্রশ্ন করেছে গড় দ্রুতি এবং গড় বেগ কত। তাহলে গড় বেগ দিয়ে যদি কথা বলি, এ বিন্দু থেকে যদি নটরডেম কলেজ হয় আর বি বিন্দু যদি মালিবাগ হয়, তাহলে একবার
এ থেকে বিতে গিয়েছে, আবার বি থেকে এতে গিয়ে এতেই ফিরে এসেছে। তাহলে গড় বেগ যদি চিন্তা করো, তাহলে গড় বেগের মানটা 0, কারণ সরণ কি এ থেকে ঘুরে যেহেতু এতে ফিরে আসছে, তাহলে সরণ বাই সময়, সরণের মানটা 0, তাহলে টাইম যাই হোক না কেন গড় বেগ 0। আর যদি গড় দ্রুতির কথা জিজ্ঞেস করে আমাকে, গড় দ্রুতির ক্ষেত্রে কি হবে বলতো, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, টোটাল দূরত্ব টোটাল সময়, তাহলে s1 প্লাস কত হবে s2, আর t1 প্লাস কত বলতো t2। তাহলে এই s1 এর মানটা কত আর s2 এর মানটা কত, t1 কত t2 কত, এখানে কিচ্ছু লাগবে না। আজকে শিখিয়ে দিই, একটু মনে রাখবা, কখনো যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে দুইটা সমবেগ থাকে, এখানে কি এখন একটা প্রশ্নের উত্তর দাও আমাকে, এখানে যদি গড় দ্রুতির মান v1 আর প্লাস v2 যোগ করে 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি গড় দ্রুতি পাওয়া যাবে? আমাকে একটু বলো তো, v1 আর v2 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে কি গড় দ্রুতি পাওয়া যাবে? অবশ্যই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে গড় দ্রুতি পাওয়া যাবে না, কারণ গড় দ্রুতির সূত্র ঠিক আছে যে গড় মানে কি বলতো, একাধিক বেগ যোগ করে বা দ্রুতি যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু এইখানের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে তোমাদের, এটা একটা স্পেশাল কেস। এই কেসের মধ্যে একই দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ v1 বেগে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, v2 বেগে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এই দুইটা দূরত্ব যদি সমান হয়, এই দুইটা দূরত্ব যদি কি হয়, সমান হয়, তাহলে গড় দ্রুতির একটা স্পেশাল সূত্রই আছে। আপাতত কেন এই সূত্রটা ইউজ করছি আমরা শিখতে যাচ্ছি না, ইন্টারমিডিয়েটে উঠলে আমরা তোমাদেরকে এই সূত্রটা খুব সুন্দর করে বুঝিয়ে দেব, ঠিক আছে? তাহলে কখনো যদি কি দেওয়া থাকে বলতো, ত্বরণ দেওয়া থাকে, মানে আদি বেগ এবং শেষ বেগ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে একটা ত্বরণে যদি আদি বেগ আর শেষ বেগ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারবে। তাহলে এই সূত্রটাকে আমরা ইউজ করতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে কি থাকতে হয় বলতো, একটি ত্বরণে গতিশীল বা একটি মন্দনে গতিশীল হলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু এইখানে যে দুইটা বস্তু ছিল, বা একই বস্তু যে দুইবার বেগে গতিশীল ছিল বা দ্রুতিতে গতিশীল ছিল, তখন কিন্তু কি হয় নাই বলতো, কোনো ত্বরণ কাজ করে নাই, প্রথমবারও সমবেগ, দ্বিতীয়বারও সমবেগ। এই ক্ষেত্রে গড় বেগের সূত্র হচ্ছে v1 v2 v1 প্লাস v2। শর্ত কি, v1 বেগে যে দূরত্ব অতিক্রম করেছে এবং v2 বেগে যে দূরত্ব অতিক্রম করেছে, এই দুইটা দূরত্ব যদি সমান হয়ে থাকে, v1 বেগে যে দূরত্ব অতিক্রম করেছে, v2 বেগে যে দূরত্ব অতিক্রম করেছে, এই দুইটা দূরত্ব যদি সমান হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় বলতো, এই সূত্রটা ইউজ করা যাবে। অর্থাৎ 2 ইন্টু v1 এর মান কত দেওয়া আছে 4, v2 এর মান কত দেওয়া আছে 2, তাহলে এই 4 এর সাথে 2 যদি আমরা যোগ করে দেই, তাহলে কত আসবে বলেন তো, 4 4 4 16, নিচে কত বলতো 6, যত হয় তত। তার মানে গড় বেগ কত বলেন তো 0, কিন্তু গড় দ্রুতি কিন্তু 0 নয়। ক্লিয়ার? বলো তো, কমেন্ট করো তো কে কে আছো, কে কে ক্লাসটি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা। তোমরা যদি কমেন্ট না করো, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে যে তুমি আমার কথাটাই বুঝতে পারছো। একটা চমৎকার অঙ্ক নিয়ে একটু তোমাদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো যদি আমরা সিকিউ এর জন্য করতাম, অনেক বড় করে করতে হতো। আপাতত যেহেতু আমরা সিকিউ এর জন্য করছি না, সেহেতু একদম শর্টকাট যদি একটু তোমাকে আইডিয়া দিই। কখনো যদি এরকম দেওয়া থাকে, তুমি একটু খেয়াল করো, কখনো যদি এরকম দেওয়া থাকে, ষষ্ঠ সেকেন্ড মানে কি তম সেকেন্ডে একটা দূরত্ব দেওয়া থাকে, দ্বিতীয়তে তম সেকেন্ডে আরেকটা দূরত্ব দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি কখনো ত্বরণ বের করতে বলে বা গড় ত্বরণ বের করতে বলে, ত্বরণও বলতে পারে, গড় ত্বরণও বলতে পারে, তম সেকেন্ডে দেওয়া থাকলে উপরে কি মনে রাখতে হবে, তম সেকেন্ডের দূরত্ব কিন্তু আসলে কোনো দূরত্ব না। তম সেকেন্ডের দূরত্ব কিন্তু আসলে কোনো দূরত্ব না। তম সেকেন্ডের দূরত্ব কিন্তু আসলে একটা বেগ। তম সেকেন্ডের দূরত্ব কিন্তু আসলে কোনো দূরত্ব না। তম সেকেন্ডের দূরত্ব একটা কি বলতো, বেগ। তাহলে ডেল এস বাই কত বলতো, ডেল টি। তাহলে ডেল এস এর ভ্যালুটা কত হবে, ডেল এস এর ভ্যালুটা কত হয় বলতো, এস টিথ মাইনাস এস এনথ বাই টি মাইনাস এন। মনে রাখতে হবে এইগুলি কিন্তু টি তম সেকেন্ডের দূরত্বের পার্থক্য। তার মানে ত্বরণ মেইনলি কি বলতো, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে সেই ক্ষেত্রে তম সেকেন্ডের দূরত্ব কিন্তু আসলে দূরত্ব না, কারণ সে কি তম সেকেন্ড মানে কি, ষষ্ঠ সেকেন্ড মানে কিন্তু 6 সেকেন্ডের দূরত্ব না, ষষ্ঠ সেকেন্ড মানে কিন্তু 6তম সেকেন্ড, অর্থাৎ কি জাস্ট 1 সেকেন্ডের দূরত্ব। তাহলে সেই ক্ষেত্রে কখনো যদি কি গড় ত্বরণ বা ত্বরণ বের করতে কেউ আমাকে বলে, আর যদি তম সেকেন্ডের দূরত্ব দেওয়া থাকে, তাহলে ওইটাকে বেগ কনসিডার করে আমরা চিন্তা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে টি-তম সেকেন্ড বলতে এখানে কত কত সেকেন্ডে আছে, ষষ্ঠ আর অষ্টম, তাহলে কত উপরে 20 মাইনাস 30 আর 20 মাইনাস 8, তাহলে উপরে আসলো কত বলেন তো, -10, আর নিচে আসলো -2, তার মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, এই যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই বড় পদ্ধতিতে না করে আমরা জাস্ট এক লাইনে এটা অ্যান্সার দিয়ে দিতে পারি। অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল অ্যান্সার, মানে এরকম না, ঠিক আছে? তুমি যখন অ্যাডমিশনে অ্যান্সার করবা, ঠিক আছে, এখানে তো অনেক অল্প জায়গা থাকবে বা অল্প সময় থাকবে, তুমি এইভাবেই অ্যান্সার করতে পারো। ক্লিয়ার?
জানাও তো একটু আমাকে ক্লিয়ার হয়েছে কিনা বিষয়গুলো। একই রকম ভাবে আমরা যদি একটু এগিয়ে যাই তোমাদেরকে, যেমন এই গুলির অঙ্ক বারবার কিন্তু গুলির অঙ্ক আসে। হ্যাঁ, গুলির অঙ্ক বারবারই আসে। জাস্ট একটা ছোট্ট ট্রিক্স যদি মনে রাখো তোমরা, যদি একটা দেয়ালের মধ্যে একটা বুলেট আঘাত করেছে, একটা দেয়ালের মধ্যে একটা বুলেট আঘাত করেছে, যদি ইউ বেগে আঘাত করে, ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর পরে বেগ যদি অর্ধেক হয়, আর কত দূর যাবে? তাহলে মনে রাখতে হবে একটা বুলেট যখন দেয়ালের মধ্যে ঢুকছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কি থাকবে? বেগ থাকবে, ততক্ষণ পর্যন্ত সে যেতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বেগ থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেতেই থাকবে। তার মানে যেখানে যাওয়ার পরে তার শেষ বেগ কি হবে? জিরো হবে, সে আর যেতে পারবে না। তাহলে নিয়ম হচ্ছে যতটুকু যাওয়ার পরে বেগ অর্ধেক হয়, যতটুকু, স্পষ্ট শুনো, যতটুকু যাওয়ার পরে বেগ অর্ধেক হয় এরপরে আর 1/3 সে যেতে পারবে। মানে যদি এরকম হয় এ থেকে বি, এখানে তো কি এই দূরত্বটা অতিক্রম করার পরে বেগ অর্ধেক হয়েছে, অর্থাৎ এক্স দূরত্ব অতিক্রম করার পরে বেগ অর্ধেক হয়েছে, আর কত দূর যাবে যদি এস টুর মান জানতে চাই, তাহলে মনে রাখতে হবে এই এস টুর মানটা হবে কত বলতো? x/3। তার মানে একটু চিন্তা করে দেখো, 0.06 মিটার যাওয়ার পরে বেগ অর্ধেক হয়েছে, তাহলে আমি যদি প্রশ্ন করে আর কত দূর যাবে, তাহলে মনে রাখতে হবে 0.06 কে 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত হবে? 0.02 মিটার যাবে। দেখো বুঝছো কিনা? আন্ডারস্ট্যান্ড? স্পষ্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা ডিরেক্ট অ্যান্সার হিসেবে লিখতে পারবো। তার মানে কখনো যদি আমাকে কোনো একটা বুলেট যদি বলে যে দেয়ালের মধ্যে, বা কোনো বস্তু যদি বলে কোনো ত্বরণ বা মন্দনের মাধ্যমে এতটুকু যাওয়ার পরে বেগ অর্ধেক হয়েছে, তাহলে আর কত দূর যাবে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে কি হয় বলতো? আরো 1/3 দূরত্ব সে যেতে পারে। এখন যদি কি হয় বলতো, এইখানে যদি কি হয়, আরেকটা ছোট্ট কথা যদি তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে বেগ অর্ধেক বলছে, এখন যদি বেগ অর্ধেক না বলে যদি বলতো 1/3 হ্রাস পাইছে, বেগ কি করেছে বলতো? এ থেকে, মনে করলা এ থেকে বিতে যাওয়ার পর বেগ কি হয়েছে? 1/3 হ্রাস পেয়েছে। তাইলে সেই ক্ষেত্রে এইখানে বেগটা কত ছিল? ধরে নিলাম এখানে বেগটা ইউ ছিল, s1 দূরত্ব যাওয়ার পরে বেগ 1/3 হ্রাস পেয়েছে, তাহলে এইখানের বেগটা ধরলাম v1। এখন বলছে আর কত দূর যাবে, তার মানে সি বিন্দু পর্যন্ত যাবে, অর্থাৎ যে পর্যন্ত যাওয়ার পর তার বেগটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, সেই পর্যন্ত সে যাবে। অর্থাৎ এইখানে যাওয়ার পরে যদি বেগটা জিরো হয়, তাহলে এরপরে আর সে চাইলেও যেতে পারছে না। তাহলে এরপরে যদি সে চাইলে যেতে না পারে, তাহলে প্রশ্ন হচ্ছে এস টুর মানটা কত? তাহলে আমরা হিসাব করে দেখছি এই এস টুর মানটা হচ্ছে s1 n স্কয়ার মাইনাস 1, s1 n স্কয়ার মাইনাস 1। একটু বুঝার চেষ্টা করো এখানে হোয়াট ইজ n, এই জিনিসটাই মূল কাহিনী। তাহলে এই nটা কি আসলে? এই nটা হচ্ছে বেগ যত হইছে, বেগ কি যত হইছে, অর্থাৎ কি s1 দূরত্ব যাওয়ার পরে বেগ যদি কি হয়? u বাই কত হয়? n হয়। একটু মনে রাখতে হবে u বাই কত হয় বলতো? n হয়। তাইলে এই n এর ভ্যালুটা হচ্ছে ওইখান থেকে আমরা পাবো। মানে কি আরেকটু যদি ক্লিয়ার করি তোমাদেরকে, যেমন দেখো এখানে এ থেকে বিতে যাওয়ার পরে বেগ 1/3 হ্রাস পেয়েছে, তাহলে কত হ্রাস পেয়েছে সেটা ফ্যাক্টর না, বেগটা কত হয়েছে বলতো? তাহলে আগে ইউ ছিল, এখন u/3 হ্রাস পেয়েছে, তাহলে এখন হয়েছে কত বলতো? এখন হয়েছে 2u বাই কত? 3। তাহলে আমরা কোন ফরম্যাটে বেগটাকে প্রকাশ করব? u/n ফরম্যাটে প্রকাশ করব। তার মানে এইখানে একটু চিন্তা করে দেখো, তাহলে এখানে u/n বলতে এখানে u বাই কত? 3/2। তাহলে বেগ যদি u/3/2 হয়, তাহলে n এর ভ্যালু যদি এখানে বসাই আমরা, তাহলে s1 কত হয় বলতো? 3/2 হোল স্কয়ার মাইনাস 1। অর্থাৎ এখানে কত দাঁড়াচ্ছে আমাকে একটু যদি বলি তোমাদেরকে, 2 দোকানে 4, 4 উপরে উঠে গেল, আর নিচে কত থাকলো বলতো? 9 মাইনাস এখানে 4 হইলেও এখানে 4 হবে, তার মানে কত বলতো? 4s1 বাই কত বলতো? নিচে 5। আমার কথা কি বুঝতে পেরেছো? অর্থাৎ যদি এমন হয় এই বস্তুটা 5 মিটার যাওয়ার পর যদি বেগ 1/3 হয়, তাইলে সে আর কত দূর যাবে বলে ফেলো তো আমাকে একটু। তাহলে সে আর কত দূর যাবে বলতো? 4 × 5 ভাগ কত? 5। তার মানে সে আরো 4 মিটার যাওয়ার পরে তার বেগটা কি হয়ে যাবে বলতো? জিরো হয়ে যাবে। অর্থাৎ কি বলতো? সে আর 4 মিটার যেতে পারবে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো বাচ্চারা। এক নম্বর কথা হচ্ছে যদি কি হয়, অর্ধেক হয়, তাহলে আর কোনো কাহিনী নাই, একদম সহজ কথা, s/3 হবে। মানে কি অর্ধেক যাওয়ার পর, মানে অর্ধেক যতটুকু যাওয়ার পরে বেগ অর্ধেক হয়েছে, এরপরে আরো 1/3 যাওয়ার পরে বেগটা জিরো হয়ে যায়। একই রকম ভাবে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে একটা নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পরে বেগটা এত হ্রাস পেয়েছে বা এত হয়েছে, কত হ্রাস পেয়েছে এটা আমার জানার দরকার নাই, যেই বিন্দুর কথা বলতেছে যে এইখানে যাওয়ার পরে বেগটা এতটুকু হয়েছে, সেইখানে আমরা কি করব বলতো? বেগটাকে u/n ফরম্যাটে প্রকাশ করব। অর্থাৎ কি যত বেগ আছে সেটাকে আমরা u/n ফরম্যাটে প্রকাশ করব। u/n ফরম্যাটে প্রকাশ করার পরে আমরা কত দূর যাইতে পারবে, অর্থাৎ কোথায় যাওয়ার পরে বেগ জিরো হবে, সেটা সূত্র হচ্ছে s1 বাই কত বলতো? n স্কয়ার মাইনাস 1। কথা কি ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে এখানে n এর মানটা কত? 3/2 বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার?
আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে নটর ডেমে, দেখো তো কত সালে আসছে, 21 সালে আসছে। নটর ডেমে 21 সালে এই প্রশ্নটা আসছে। দেখো, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেয়? মনে রাখতে হবে আমার যে প্ল্যাটফর্মটা দেয়া আছে, এই প্ল্যাটফর্ম হচ্ছে 300 মিটার। আমার যে ট্রেনটা দেয়া আছে সেই ট্রেনটা নিজে হচ্ছে 100 মিটার। তাহলে একটু বুঝার চেষ্টা করো বাচ্চারা, এই ট্রেনটা যখন এইখান থেকে রওনা দিয়েছে প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য, যখন এই ট্রেনের এই মাথা এইখানে আসছে, তখন মূলত ট্রেনটা কি করছে বলতো? তখন কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে নাই। ট্রেনটা প্ল্যাটফর্ম কখন অতিক্রম করবে? যখন ট্রেনটা এইখানে আসবে। তাহলে একটু চিন্তা করে দেখো, ট্রেনের মাথা এ থেকে শুরু করে যদি বি পর্যন্ত যায়, তাহলে এই দূরত্বটা মূলত কত? তাহলে এই দূরত্বটা মূলত 300 প্লাস কত, 100, তার মানে 400 মিটার। এই দূরত্বটা কত? 300 প্লাস 100 কত মিটার বলতো? 400 মিটার। তাহলে এই দূরত্বটা যদি 400 মিটার হয়ে থাকে, এই দূরত্বটা যদি 400 মিটার হয়ে থাকে, তাহলে আলটিমেটলি আমাদের একদম সহজ সূত্র S ইকুয়াল টু কত বলতো? ভিটি। তার মানে কখনো যদি কোনো একটা ট্রেন, কোনো একটা ট্রাক বা যে কোনো কিছু, কোনো সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে চায়, তাহলে অতিক্রান্ত দূরত্বটা হবে কত? 100, মানে কি দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি বলতো প্ল্যাটফর্মের এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে এখানে কত বলতো? 100 প্লাস 300, তার মানে টোটাল 400 ইকুয়াল টু কত? ভি এর মান 60। তাহলে 60কে আমরা কি করবো বলতো? 1000 দিয়ে গুণ করব, 3600 দিয়ে ভাগ করব, গুণন হবে টাইম। তাহলে এখান থেকে টাইমের মান বের করে নেব। কথা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? এটা নটর ডেম কলেজে 2021 সালে এই প্রশ্নটা আসছে। এরকম টাইপের আরো একটা প্রশ্ন এর ঠিক আগের 1 বছর আগে, অর্থাৎ 19 সালে আসছিল, 2 বছর আগে, একই টাইপের প্রশ্ন। তখন সেতু অতিক্রম করার কথা বলছে, এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলেছে। তার মানে কখনো যদি কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলি আমরা তোমাদেরকে, তখন স্পষ্ট কনসেপ্ট, সেটা কি বলতো? যে ট্রেনের দৈর্ঘ্য যা থাকবে তার সাথে কি করতে হবে? প্ল্যাটফর্ম সেতুর দৈর্ঘ্য যোগ করলে ভিটি সূত্র ফেলে দিলেই যা হবে তা। আশা করি ক্লিয়ার। দেখো, একটু আগে এই অঙ্কটা করেছি আমরা, আমাকে অ্যান্সার বলতে পারবে তোমরা? বলতো কতটুকু যাওয়ার পরে বেগ অর্ধেক হয়েছে? অর্ধেক হওয়ার অর্ধেক হারানো একই কথা। এত যাওয়ার পরে তাহলে আর কত দূর যাবে? স্পষ্ট কথা, S2 এর মানটা কত হয় বলতো? S1/3। তাহলে S1 এর মানটা কত? 0.04 ভাগ কত? 3, তার মানে 0.0133, এত মিটার। কোনো ক্যালকুলেশন নাই, কিছু নেই। আসো, একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের তক্তাকে ভেদ করতে পারে। আমাকে প্রশ্ন করা হয়েছে 9টি তক্তা ভেদ করতে চাই। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন একটা তক্তা যদি আমরা ভেদ করতে চাই, তাহলে আসলে বেগ দিয়ে কোনো কাজ নেই। একটা তক্তা যদি আমি ভেদ করতে চাই, তাহলে আমার মূলত কাজ হবে কি দিয়ে বলেন তো? মূলত কাজ হবে হচ্ছে শক্তি দিয়ে। তাহলে মনে রাখতে হবে, কখনো যদি একটা বুলেট একটা তক্তাকে ভেদ করে, তবে ওই বুলেটের গতি শক্তিটা এই তক্তা ভেদ করতে কৃতকাজের সমান হতে হবে। বেগ তো অবশ্যই থাকতে হবে, বেগ না থাকলে তো গতি শক্তি থাকবে না। কিন্তু কোন একটা তক্তাকে যদি কোনো একটা বুলেট বা কোনো একটা বস্তু যদি অতিক্রম, মানে এন্ট্রি নিতে চায় বা শেষ করতে চায় বা ভেদ করতে চায়, তাহলে কি করতে হবে? প্রথম কাজ হবে হচ্ছে সেই তক্তাটা ভেদ করার পর তার গতি শক্তি 0 হবে, অর্থাৎ কি তক্তাটা ভেদ করতে যেই কাজ সেটা তার গতি শক্তির সমান হতে হবে। তাহলে অনুরূপ যদি আমরা কি করি বলতো, এখানে আরো কি করি, 9টা তক্তা ভেদ করতে চাই, তাহলে এই 9টা তক্তা ভেদ করতে হইলে তাহলে গতি শক্তি লাগবে কি বলতো? 9 গুণ গতি শক্তি লাগবে। বারবার বলতেছি, তক্তা ভেদ করার জন্য বেগ তো লাগবে, অবশ্যই গতি শক্তি থাকতে হবে, কিন্তু কনসেপ্টটা কার সাথে বলতো? গতি শক্তির সাথে। তাহলে সেই ক্ষেত্রে 9 গুণ যদি গতি শক্তি বানাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে বেগের মানটা কত হতে হবে? মনে রাখবে, একটু সহজে যদি মনে রাখতে চাও, কখনো যদি আমি তক্তার সংখ্যা চাই, যে মনে করলাম যে বেগ 3 গুণ করলাম, কয়টা তক্তা ভেদ করতে পারবে? তক্তার সংখ্যা চাইলে কনসেপ্টটা n²। আর যদি কি হয় বলতো, বেগের গুণ বের করতে বলে, যে মানে বেগ কত গুণ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে √n। তাহলে এখানে খেয়াল করে দেখো, বলছে বেগ কত গুণ করতে হবে, তাহলে মানে কি বেগের গুণ চেয়েছে, তাহলে ক্যালকুলেশন করার দরকার নাই কোনো। বেগের গুণ চাইলে আমরা কি বলছিলাম, কয়টা তক্তা ভেদ করতে চাই? 9টা। তাহলে বেগের গুণ চাইলে বেগ কত? √9, অর্থাৎ 3 গুণ করতে হবে। যদি আমরা কি বলতাম বলতো, যদি আমরা বলতাম যে বেগ 3 গুণ করলে কয়টা তক্তা ভেদ করা যাবে, তাহলে অ্যান্সার থাকতো কি বলতো? বেগ 3 গুণ করলে n², অর্থাৎ 9টা তক্তা ভেদ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? বলে ফেলে তো, কে কে ক্লাস করছো, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। একই রকম ভাবে যাত্রা শুরুর পর একটি নির্দিষ্ট সময় পর পি ও কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। এখান থেকে এক ভদ্রলোক যাত্রা শুরু করে, এখান থেকে একটা ভদ্রলোক যাত্রা শুরু করছে। দরাদরির অঙ্ক টাইপ, ঠিক আছে? একটু মনে রাখতে হবে, পি ও কিউ গাড়ি দুটি কত সময় পর মিলিত হবে। আজকে শিখাই দিই দুইটা একদম স্পষ্ট বিষয়। যদি দুইটা বস্তু, এটা সমবেগের জন্য অ্যাপ্লাই করা যাবে, দুইটা বস্তু কি করছে বলতো?
একই দিকে যাচ্ছে, খেয়াল করো দুইটা বস্তু একই দিকে যাচ্ছে, একই দিকে যাওয়ার পর এটা মনে করলা এ বস্তু, এটা মনে করলা বি বস্তু, তারা মনে করলা এই দুই ভদ্রলোকই সি বিন্দুতে যাওয়ার পরে মিলেছে। তাহলে দেখো তো এটা V1, এটা কত V2। এই ইনস্ট্যান্সটা চিন্তা করো আর এই ইনস্ট্যান্সটার কথা চিন্তা করো। এইখানে এক ভদ্রলোক আছে, এইখানে এক ভদ্রলোক আছে, এরা পরস্পরের বিপরীত দিকে অতিক্রম করে এইখানে আইসা তারা মিলিত হয়েছে। তাহলে দুইজনের ক্ষেত্রে কনসেপ্টটা কি, এখানের বেগ V1, এখানের বেগ V2। আজকে শিখাই দিই, মনে রাখবা সারা জীবন, সেটা হচ্ছে কখনো যদি সমবেগ হইতে হবে, কিন্তু দুইজনই সমবেগে, মানে কোনো ত্বরণ নাই। ত্বরণ থাকলে 9 10-এ যেভাবে করে আসছো ধরাধরি টাইপের অঙ্ক করতে হবে। এইখানে কোনো ত্বরণ নাই, যেহেতু ত্বরণ নাই সেহেতু এটা কেমনে ধরাধরির অঙ্কটা করবা একটু খেয়াল করো, মনে রাখতে হবে। তাহলে এই টাইপের ক্ষেত্রে দেখো এটা কি তাড়াতাড়ি মিলবে, এখানে সময় কম লাগবে, আর এরা কি যেহেতু একই দিকে যাইতেছে তাহলে সেই ক্ষেত্রে এইটা এখানে মিলতে একটু সময় বেশি লাগবে। যদিও একই বেগ থাকে তারপরও এখানে সময়টা বেশি লাগবে, এখানে সময়টা কি কম লাগবে, কারণ এখানে একে অপর থেকে ওই ডান পাশের বস্তুটা দূরে চলে যাচ্ছে আর এইখানে কি কাছাকাছি আসতেছে। তাহলে মনে রাখবে এরকম যদি হয় তাহলে এইখানে টাইমটা কতক্ষণ হবে, এইখানে টাইমের সূত্র হচ্ছে মধ্যবর্তী দূরত্বকে V1 প্লাস V2 দিয়ে ভাগ দেওয়া। আর এই টাইপের চিত্রের মধ্যে যদি কখনো টাইম বের করতে বলে তাহলে মধ্যবর্তী দূরত্বকে V1 মাইনাস V2 দিয়ে ভাগ দেওয়া। কথা কি বুঝছো না বুঝো? তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত বলতো 1100 মিটার, আর দুইজনের বেগ কত, একজনের 12 আর একজনের কত 10। তার মানে কত বলতো, দুইজন পরস্পরের সাথে কত হইলো 22। তাহলে 1100 বাই কত 22, তার মানে কত হয় বলতো 50 সেকেন্ড পর মিলিত। আমার কথা বুঝছো না বুঝনি? আবারও বলি, যখন দুইজন পরস্পরের দিকে গিয়ে কি করবে, মিলিত হতে চাইবে, তখন টাইম বের করার সময় কি করবো বলতো আমরা, হ্যাঁ দুইটা যোগ করে ভাগ দিব বেগ। আর যদি কি হয় একই দিকে যায় তখন আমরা কি করবো বলতো, দুইটা বেগকে কি করব, বিয়োগ করে ভাগ দেব। আশা করছি বুঝতে পারছো। কথা ক্লিয়ার? জানাও তো কে কে ক্লাস করছো, বুঝতে পারছো কিনা। যদি মিলিত হওয়ার কথা বলে, দুইটা যদি একই দিকে আসে, বেগ সমবেগ হতে হবে, তাহলে টাইমের সূত্র ডিরেক্ট ইউজ করতে পারবা। ঠিক আছে, এটাও কিন্তু রিটেনেরই প্রশ্ন বলতে পারো, রিটেনেরই অ্যান্সার বলতে পারো। আমরা ইন্টারভিউ উঠলে হ্যাঁ এইভাবেই অ্যান্সার করব। আর যদি দুজন একই দিকে যায় তাহলে বিয়োগ করে ভাগ দিতে হবে। একটু চিন্তা করে বলো, লেখচিত্র নিয়ে অনেক কথা আছে। আজকে প্রথম ক্লাস, আমি আজকে একটু লেখচিত্র নিয়ে কম কথা বলতে চাচ্ছি, লেখচিত্র নিয়ে আরেকদিন কথা বলবো না। হ্যাঁ মানে তোমরা যদি আগ্রহী থাকো, ঠিক আছে, আমাদেরকে জানাবে, ঠিক আছে, কমেন্টে জানাবে। শুধু লেখচিত্র নিয়ে একটা ক্লাস নিব, কম্প্যাক্ট ক্লাস হবে, জাস্ট তোমাদের যতটুকু প্রয়োজন। আমরা বারবার বলছি ফিজিক্সের শুরু আছে শেষ নাই, কিন্তু তোমার কতটুকু প্রয়োজন সেটা তোমার বুঝতে হবে। জাস্ট অতটুকু বুঝে যদি তুমি কাজ করতে পারো তাহলেই তোমার আর কোনো চিন্তা নেই। সব শিখে তুমি কুলাতে পারবে না। আসো যা বলছিলাম একটু শুনো। 78.4 মিটার, 78.4 মিটার গভীর কূপে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। এত সেকেন্ড পর আঘাতের শব্দ শোনা গেল। শব্দের বেগ জানতে চাইছি। তাহলে একটু বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে আমার কাছে একটা কূপ দেয়া আছে, এখানে পানি আছে। তাহলে গভীর বলতে কি বুঝিয়েছে বলতে পারো আমাকে একটু? একটা যদি আমাকে প্রশ্ন করো কেউ যে গভীর বলতে কি বোঝানো হয়েছে, গভীর মানে কি বলতো, কুয়াটা একদম তলানি কোথায় না পানির লেভেল কোথায়, বলো তো একটু আমাকে। গভীর বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, যারা কে কে আসো অনলাইনে, কে কে ক্লাস করছো সে আমাকে জানাও দেখি, গভীর বলতে এখানে কি বোঝানো হয়েছে, বলে ফেলো তো। গভীর বলতে এখানে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, পানির লেভেল। থ্যাংক ইউ ভেরি মাচ। পানির লেভেল কোথায় আছে? তাহলে এখানে পানির লেভেলটা কোথায় আছে একটু খেয়াল করো তো। এই দেখো পানির লেভেল। তাহলে এই পানির লেভেলটা কোথায় আছে? পানির লেভেলটা এইচ গভীরে আছে। তাহলে এইখান থেকে আমি যখন কি করবো বলতো, একটা পাথর ছেড়ে দিব, তাহলে পাথরটা ফার্স্টে গিয়ে পানির মধ্যে পড়বে। পানির মধ্যে পড়ার পরে যে শব্দটা সৃষ্টি হবে সেই শব্দটা এখানে আমার কাছে আসবে। তাহলে এখানে দুইটা ঘটনা, এক হচ্ছে পাথর পড়তে সময় T1 আর শব্দ আসতে সময় T2। তাহলে এই T1 প্লাস T2 এই দুইটা মিলা টাইম তৈরি। কথা বুঝতে পারছো? মানে আমি যখন কি করবো, পাথরটা ফেলে দিব, তখন পাথরটা পড়তেছে, পড়তে 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 গিয়ে পানিতে আঘাত করছে। আঘাত করার পরে যে শব্দটা সৃষ্টি হয়েছে সেই শব্দটা আমার কানে আসছে। তাহলে পাথর পড়ার একটা সময়, শব্দ আসার একটা সময়, এই দুইটা টাইম যোগ করলে আমরা টোটাল টাইমটা পাবো। তাহলে T1 এর ভ্যালুটা কত হবে বলে ফেলো আমাকে। এখানে দুইটাই সমবেগ, সরি পানি, এই পাথরটা পড়তেছে পড়ন্ত বস্তু আর শব্দ আসতেছে সমবেগ। তাহলে পাথরের জন্য সূত্রটা কি হবে, H ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ জিটি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে H ইকুয়াল টু পরন্ত বস্তুর আদিবেগ 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয় বলতো, হাফ জিটি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি আমি T1 এর মান বের করতে চাই তাহলে 2h বাই জি রুট ওভার। তাহলে এখানে টাইমের মান কি হবে, রুট ওভার 2h বাই কত জি। আর T2টা কি বলতো, শব্দ। মনে রাখতে হবে শব্দ, আলো, যে কোনো শক্তি সবসময় সমবেগে চলে। তাহলে শব্দ, এটা হচ্ছে পাথরের জন্য, আর শব্দের জন্য সূত্র কি হবে, শব্দের জন্য সূত্রটা কি হবে, শব্দের জন্য কি হবে, H ইকুয়াল টু
ভি সাউন্ড ইন্টু টি টু, তাহলে টি টুর মানটা কি হবে এইচ বাই কত ভি সাউন্ড, তাহলে সেই ক্ষেত্রে এইচ বাই কত ভি সাউন্ড ইকুয়াল টু কত টাইম 4.23। একটু খেয়াল করো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা খুব সহজেই বিএস এর মান বের করতে পারবো। সব ভ্যালু দেওয়া আছে, জি এর মান আমরা জানি, এইচ এর মান আমরা জানি, টাইম দেওয়া আছে, জাস্ট কি ভিএস এর মান বের করবা। পারবা না? জানাও তো একটু আমাকে। পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কলেজ ভর্তি প্রোগ্রামের জন্য তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিচ্ছি। আজকে বিসমিল্লাহ বলে আমরা কলেজ ভর্তি প্রোগ্রামের শুধুমাত্র ভেক্টর চ্যাপ্টারটি নিয়ে শুরু করেছিলাম, সরি শুধুমাত্র প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে শুরু করেছি। আমাদের গ্রুপের মধ্যে লেকচারের লিংক দেয়া আছে এবং রুটিনের লিংক দেয়া আছে। রুটিনগুলো এই সপ্তাহের মধ্যেই তোমাদের কি হবে, ঈদের আগে সাইকেল 1 হবে, ঈদের পরে সাইকেল 2 আবার শুরু হবে। একটু চিন্তা করে বলো আমাকে, এই প্রশ্নটার দিকে নজর। 100 মিটার উঁচু একটি স্থান থেকে কোনো বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো। একই রকম ভাবে একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটা নিচের দিকে ছেড়ে দেওয়া হলো আর একটা উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমাকে প্রশ্ন করা হয়েছে বস্তুটি কখন এবং কোথায় মিলিত হবে। একটু চিন্তা করো, এই টাইপের যে প্রশ্নগুলি হয়, তাহলে একটা বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দেই, বস্তুটা নিচে নামতে থাকে, ধরলাম টোটাল উচ্চতা এইচ, তাহলে এই বস্তুটাকে যখন উপর থেকে ছেড়ে দিব বস্তু নিচে নামতে থাকবে। আরেকটারে নিচের থেকে যদি নিক্ষেপ করি তাহলে উপরে উঠতে থাকবে। এরা পরস্পর যেখানে গিয়ে মিলবে এটাই হচ্ছে সেই বিন্দু ধরলাম। তাহলে ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতায় মিলে, তাহলে উপর থেকে নামছে কত এইচ মাইনাস এক্স। মনে রাখতে হবে দুইজন মিলে যখন কোথায় বলতো এখানে মিলিত হবে, দুইজন মিলে যখন এইখানে মিলিত হবে তখনকার ঘটনাটা কি হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে, আর প্রান্ত বস্তুর আদিবেগ 0, তাহলে শুধু হাফ জিটি স্কোয়ার। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, যোগ করলে স্পষ্ট বোঝা যাইতেছে কি হয় বলতো, এই দুইটা যদি যোগ করে দিই তাহলে এক্স এক্স কাটা, হাফ জিটি স্কোয়ার কাটা, তার মানে এইচ ইকুয়াল টু ইউটি হবে। এখানে ডিরেক্ট সূত্র এটা প্রয়োগ করবা। তাহলে এই টাইপের প্রশ্ন, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিছে, একটা বস্তুকে নিচের থেকে নিক্ষেপ করছে, আমি যদি প্রশ্ন করি তারা কোথায় কখন মিলিত হবে, তাহলে টাইমের জন্য ডিরেক্ট সূত্র বলবা টাইম টি ইকুয়াল টু এইচ বাই ইউ। তাহলে এইচটা হচ্ছে টোটাল উচ্চতা আর ইউটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেগ, অর্থাৎ এইচ বাই ইউ মানে এখানে কত 500/100। তার মানে বস্তুদ্বয় পরস্পরের সাথে 5 সেকেন্ড পর মিলিত হবে। অ্যান্সার এখানে একটু কাহিনী আছে, এখানে আদৌ মিলিত হবে কিনা সেটা কিন্তু টাইম দেখে বোঝা যাবে না, কারণ এখানে এইচ এর মান এক্স, ইউ এর মান যাই থাকুক না কেন টাইমটা পজিটিভ আসে। তাহলে এই বস্তুটা মিলিত হবে কি হবে না সেটা এক্স এর মান দেখে বুঝতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু আদিবেগ কত বলতো 100t মাইনাস 4.9 ইন্টু কত টি স্কোয়ার, তার মানে 100 গুণন 5 মাইনাস 4.9 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখানে মান বসিয়ে দেওয়ার পরে যদি এই ভ্যালুটা কি আসে পজিটিভ আসে তাহলেই বুঝবা তারা মিলিত হবে। অনেক সময় কি হয় বলতো এই ভ্যালুটা নেগেটিভ আসে, এইচ এর মান বা এক্স এর মান নেগেটিভ আসছে, এটার মান এটা কি, এর মান এটা হচ্ছে কি বলতো তারা যেই লেভেল থেকে আমি নিক্ষেপ করছি তার নিচে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ কি বলতো কবরে গিয়ে মিলিত হয়েছে। আদৌ কি এটা পসিবল? কখনোই পসিবল না। তার মানে কবরে গিয়ে মিলিত হইতে পারবে না, তার মানে এই দুইটা বস্তু পরস্পরের সাথে কখনোই মিলিত হইতে পারবে না যদি এক্স নেগেটিভ আসে। তবে তোমাদের জন্য হয়তোবা একটু ডিপে যাবে না বা এত কঠিন নাও করতে পারে, খালি টাইম বের করতে বলতে পারে। তাহলে এই টাইপের অঙ্কের মধ্যে কখনো যদি টাইমের কথা জিজ্ঞেস করে আমি ডিরেক্ট সূত্র টি ইকুয়াল টু এইচ বাই ইউ, টোটাল উচ্চতাকে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে কি বলতো মিলিত হওয়ার টাইম। আশা করি বুঝতে পেরেছ। চমৎকার এই টাইপের অঙ্কগুলো তোমরা পারবা আশা করি। বেলুন থেকে প্রস্তর খণ্ড ছেড়ে দেওয়া হলো, একটু লাস্টের দিকে এসে আমরা যদি নটরডেম কলেজে 22 সালের একটা প্রশ্নের দিকে তাকাই, দেখো তো একটা উড়োজাহাজ ঢাকা থেকে এত কিলোমিটার দূরে অবস্থিত, চট্টগ্রাম এত বেগে ফিরে আসে, উড়োজাহাজটির গড় বেগ কত? উড়োজাহাজ ঢাকা থেকে এত কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রামে 100 মিটার পার সেকেন্ড ফিরে আসে। আচ্ছা এটা মনে হয় কোন একটা মিস্টেক আছে, এটা ওই টাইপের অঙ্কটাই আর কি, মানে এরকম হচ্ছিল ঢাকা থেকে চিটাগাং যায় একটা বেগ দেওয়া থাকবে, চিটাগাং থেকে ঢাকা আসে এরকম একটা বেগ দেওয়া থাকবে, একটু মিসিং আছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। এই টাইপের অঙ্ক আমি অলরেডি তোমাদের করিয়েছি। মানে মনে করো ঢাকা থেকে চিটাগাং এর দূরত্ব 400 কিলোমিটার, ঢাকা থেকে চিটাগাং যায় মনে করো 200, এটা ঢাকা, এটা মনে করলো চিটাগাং, ঢাকা থেকে চিটাগাং যায় মনে করো 150 মিটার পার সেকেন্ড বেগে মনে করো, আর চিটাগাং থেকে ঢাকা আসে মিটার পার সেকেন্ড নয়, এটা কিলোমিটার পার সেকেন্ড হয়, ঠিক আছে, কিলোমিটার পার সেকেন্ড বেগে। ঢাকা থেকে চিটাগাং যায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে, চিটাগাং থেকে ঢাকা আসে মনে করো 100 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমরা বলছিলাম দুইটা যদি সমবেগ হয় আর যদি কি হয় বলতো দুইটার, হ্যাঁ দুইটা যদি সমবেগ হয় আর কি হয় বলতো দুইটার যদি কি সমান হয়, দুইটার যদি দূরত্ব সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে গড় বেগের ডিরেক্ট সূত্র আমরা কি লিখবো মনে আছে, 2v1v2 বাই v1 প্লাস কত v2। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এটা ডিরেক্ট সূত্র ফেলে দিলে যা আসবে তা। ট্রেনের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য বলছিলাম আমরা যে ট্রেন সেতু দিয়ে আসছে, একই অঙ্ক দেখছো নি, ঠিক আছে পারবা না? সূত্র কি ছিল বলতো 200 মিটার তার সাথে 600 মিটার যোগ করব, এই দুইটা মিলায় কি হয় বলতো ভিটি হবে, রাইট? ওকে
কোন গাড়ি 5তম সেকেন্ড 10তম সেকেন্ড মনে আছে? নটরডেমের 23 দেখছো নি? করাইছি। ঠিক আছে, তাহলে ত্বরণের সূত্র কি বা গড় ত্বরণের সূত্র কি বলতো? হ্যাঁ, দূরত্ব বিয়োগ করব 0.704 মাইনাস 1.104 ভাগ কত বলতো? একটা 5 আর একটা কত 10, যা আসে তা। একই রকম ভাবে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, এত মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলো এবং এত বেগে নিক্ষেপ করা হলো, এরা পরস্পর মিলিত হবে, কোথায় মিলিত হবে? তাহলে টাইমের সূত্র কি শিখাইছি বলুন তো? টোটাল উচ্চতা কত বলতো? 98 আর কত বেগে নিক্ষেপ করছি? 49। তাহলে কত বলতো? 2 সেকেন্ডে তারা মিলিত হয়ে যাবে। আর এক্স এর মান কত বলতো? ইউ এর মান কত? 49 গুণন কত? 2 মাইনাস 4.9 ইন্টু কত? 2 স্কোয়ার, যত হয় তত। ক্লিয়ার? একটু কমেন্ট করো দেখি বুঝতে পেরেছো কিনা, দেখেছো? এইগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে। নটরডেম কলেজে আসছে মুক্তভাবে বস্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ড। একটু মনে রাখতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনে রাখতে হবে, কখনো যদি টি সেকেন্ডের দূরত্ব বলি আমরা, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি বলতো? এস টি এর মান হচ্ছে ইউটি প্লাস কত? হাফ এটি স্কোয়ার। অর্থাৎ যদি কি হয় বলতো? টি সেকেন্ডের দূরত্ব হয়, তাহলে এস এর সাথে টিটা বর্গের সমানুপাতিক। তার মানে কেউ যদি আমাকে বলে যে একটা বস্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড আর 3 সেকেন্ডের দূরত্বের অনুপাত কত, তাহলে সেটা কত হবে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তার মানে 1:4:9। আর যদি তম সেকেন্ডের কথা বলে, তম সেকেন্ডের কথা বলে, তাহলে সূত্র হবে এস টি তে সূত্র কি বলেন তো? ইউ প্লাস হাফ এর 2t মাইনাস 1। তাহলে সেই ক্ষেত্রে এটা কত বলতো? আদিবেগ 0 হইলে এস টি এর মানটা হবে 2t মাইনাস 1 এর সমানুপাতিক। অর্থাৎ কেউ যদি আমাকে বলে এস প্রথম, এস দ্বিতীয়, এস তৃতীয় সেকেন্ডের দূরত্বের অনুপাত, তাহলে কত হবে? 2 ইন্টু 1 মাইনাস 1, 2 ইন্টু 2 মাইনাস 1, 2 ইন্টু 3 মাইনাস 1। অর্থাৎ কি বলতো? 1:3:5। তার মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের কথা বললে, দেখো একই প্রশ্ন, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ড বললে 1:3:5, আর যদি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের কথা বলতো, তাহলে কত হবে বলতো? 1:4:9। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে। বিশেষ নিক্ষিপ্ত বস্তু আর পড়াইতে চাই না, পড়াতে চাই না, আপাতত লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা এতক্ষণ ক্লাসে ছিলে তোমাদেরকে অনেক ধন্যবাদ, বা পরে যারা দেখবে তাদেরও ধন্যবাদ। কমেন্টে যে কোনো ইস্যু থাকলে আমাকে কমেন্টে মেনশন করতে পারো, জানাতে পারো, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। এছাড়া আমাদের যে গ্রাফের কনসেপ্টটুকু বাকি রইলো, ওগুলো আমরা হয়তোবা কোনো একটা ক্লাসের সাথে আরেকদিন দেখিয়ে দিব, অথবা তোমরা যদি চাও গ্রাফ সংক্রান্ত কি কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে তোমাদের একটা আলাদা ক্লাস নেওয়ার জন্য, তোমরা গ্রুপে পোস্ট করো, আমরা চেষ্টা করবো আলাদা একটা ক্লাস নেওয়ার জন্য। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। কলেজে প্রিপারেশনের মূল মন্ত্রটা হচ্ছে জাস্ট চর্চার উপরে থাকা। হ্যাঁ, কলেজ মাত্র 2টা কলেজের জন্য, তোমরা একদম হার্ট অ্যান্ড সোল চেষ্টা করো, এবং যারা চেষ্টা করো অবশ্যই সফল হবে আশা করছি। কিন্তু শর্ত হচ্ছে একদম প্রথম আজকের দিন থেকে শুরু করে একদম পরীক্ষার আগের পর্যন্ত জাস্ট একটু খালি মেমোরাইজ করে, আবার দেখা বারবার দেখা, নতুন করে শিখে চান্স পাইতে পারবা না, কিন্তু মেমোরাই করতে করতে, বারবার প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ফিজিক্স ক্লাসে আবার দেখা হবে। কালকে তোমাদের মেবি ম্যাথ ক্লাস আছে, তোমার রুটিনটা দেখে নিও, তারপরে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আবার। ভালো থেকো, আসসালামু আলাইকুম।